নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আজও আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটি নতুন জীবনের গল্প নিয়ে। আজকের গল্পটি আমাকে পাঠিয়েছেন আমাদেরই এক দর্শক বন্ধু, তবে তার অনুরোধে তার আসল নাম আমরা গোপন রাখছি। গল্পের খাতিরে আমরা তার নাম দিয়েছি রোহান। এই গল্পটি শুনলে আপনারা বুঝতে পারবেন বয়ঃসন্ধিকালের ভুল আবেগ আর একাকিত্বের সুযোগ নিয়ে মানুষ কিভাবে ভুল পথে পা বাড়ায়। গল্পটি শুরু করার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমার নাম রোহান। যখনকার ঘটনা আমি বলছি তখন আমার বয়স সবে ১৯। সদ্য কলেজে ভর্তি হয়েছি। রক্তে তখন তারুণ্যের উন্মাদনা আর চোখে রঙিন চশমা। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। বাবা সরকারি চাকরি করেন আর মা গৃহিণী। আমাদের জীবনটা ছিল খুব ছিমছাম, সাধারণ। কিন্তু এই সাধারণ জীবনেই যে এমন একটা ঝড় আসবে তা আমি কল্পনাও করতে পারিনি। আমাদের ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের ফ্ল্যাটে নতুন ভাড়াটে এলেন। ভদ্রলোকের নাম রাশেদ আঙ্কেল আর ওনার স্ত্রী শায়লা আন্টি। রাশেদ আঙ্কেল ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার, তাই বছরের বেশিরভাগ সময়টাই ওনাকে জাহাজে কাটাতে হতো, আর শায়লা আন্টি বাসায় একদম একা থাকতেন। নিঃসন্তান ছিলেন তারা, তাই একাকিত্বটা আন্টিকে একটু বেশি গ্রাস করে রেখেছিল। শায়লা আন্টির বয়স তখন ৩৫ বা ৩৬-এর কোঠায় হবে, কিন্তু ওনাকে দেখলে সেটা বোঝার উপায় ছিল না। ফর্সা গায়ের রং, ছিপছিপে গড়ন আর মায়াবী চোখ। বিশেষ করে ওনার হাসিতে এমন একটা মাদকতা ছিল যে পাড়ার যে কেউ ওনার দিকে দুবার ফিরে তাকাতে বাধ্য হতো। আমার মায়ের বয়সী হলেও শায়লা আন্টির মধ্যে এমন একটা আবেদন ছিল যা আমাকে প্রথম দিন থেকেই চুম্বকের মতো টানছিল। যেহেতু আঙ্কেল বাসায় থাকতেন না, তাই বাজারের বাগ এগিয়ে দেওয়া বা ইলেকট্রিক বিল জমা দেওয়ার মতো ছোটখাটো কাজে মা আমাকেই আন্টির কাছে পাঠাতেন। মা বলতেন, আহারে মেয়েটা একা থাকে, রোহান তুই একটু গিয়ে খোঁজ খবর নিস। মায়ের এই সরল আদেশই যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা মা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। প্রথম প্রথম সম্পর্কটা ছিল খুব সাধারণ। আমি আন্টিকে সম্মান করতাম, কিন্তু আন্টি হয়তো অন্য কিছু চাইছিলেন। একদিন দুপুরে মা আমাকে আন্টির বাসায় পাঠালেন ওনার টিভিটা ঠিক করে দেওয়ার জন্য। আমি কলিং বেল চাপতেই দরজা খুললেন আন্টি। সদ্য স্নান করে বেরিয়েছেন, পরনে একটা হালকা রঙের সুতি শাড়ি, ভিজে চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচানো। ওনার শরীর থেকে সাবান আর শ্যাম্পুর এক অদ্ভুত মিষ্টি গন্ধ আসছিল, যা আমার মাথাটা মুহূর্তর জন্য ঝিম ধরিয়ে দিল। আন্টি আমাকে দেখে হাসলেন, এসো রোহান, ভেতরে এসো। আমি বসার ঘরে গিয়ে টিভির রিমোট নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। আন্টি আমার পাশে সোফায় বসলেন। উনি বসতেই ওনার ভেজা চুলের জল আমার হাতে এসে পড়ল। আমি একটু আড়ষ্ট হয়ে গেলাম। আন্টি সেটা লক্ষ্য করে বললেন, কি হলো, নার্ভাস লাগছে কেন? আমি আমতা আমতা করে বললাম, না আন্টি, ঠিক আছে। আন্টি আমার দিকে একটু ঝুঁকে এলেন। ওনার শাড়ির আঁচলটা অসাবধানেই হয়তো একটু সরে গিয়েছিল। সেই মুহূর্তে আমার চোখ ওনার গলার ভাঁজ আর উন্মুক্ত কাঁধের দিকে আটকে গেল। এক অদ্ভুত শিহরণ খেলে গেল আমার মেরুদণ্ড দিয়ে। আন্টি হয়তো আমার দৃষ্টির ভাষা বুঝতে পেরেছিলেন, কিন্তু উনি শাড়িটা ঠিক করলেন না। বরং মুচকি হেসে বললেন, তুমি তো অনেক বড় হয়ে গেছো রোহান, জিম করো তা কি? হাতগুলো তো বেশ শক্তপোক্ত হয়েছে। এই বলে উনি আলতো করে আমার হাতের পেশিতে হাত রাখলেন। ওনার হাতের স্পর্শে আমার শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমি নিজের অজান্তেই একটু কেঁপে উঠলাম। আন্টি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার এই বয়সে তো প্রেম করার কথা, গার্লফ্রেন্ড নেই তোমার? আমি মাথা নিচু করে বললাম, না আন্টি। উনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, কেন, কেউ কি তোমার এই পৌরুষের কদর করতে জানে না? কথাটা শুনে আমার কান গরম হয়ে গেল। আন্টির গলার স্বর, ওনার শরীরের উষ্ণতা আর ওই নিষিদ্ধ ইঙ্গিত, সব মিলিয়ে আমি তখন হিতাহিত জ্ঞান হারাতে বসেছি। কিন্তু সেদিন আর বেশি কিছু হলো না। আমি তাড়াতাড়ি কাজ শেষ করে পালিয়ে এলাম। কিন্তু মনে মনে আমি তখন শায়লা আন্টির নেশায় আসক্ত হয়ে পড়েছি। এরপর থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। আন্টি প্রায়ই আমাকে এটা সেটা বাহানায় ওনার ফ্ল্যাটে ডাকতেন, কখনো ফ্যান পরিষ্কার করতে, কখনো বা ভারী আসবাব সরাতে। আমিও সুযোগ খুঁজতাম ওনার কাছে যাওয়ার। আমার মনে তখন পাপ ঢুকে গেছে।
একদিন বিকেলে আন্টি ফোন করলেন। ওনার গলাটা খুব ভারী শোনালো। বললেন, রোহান একবার আসবে, আমার খুব শরীর খারাপ লাগছে। আমি দৌড়ে গেলাম। দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকে দেখি আন্টি বেডরুমে শুয়ে আছেন। ঘরটা অন্ধকার, বাইরে আকাশ কালো করে মেঘ জমেছে। আন্টি আমাকে দেখে ইশারা করে কাছে ডাকলেন। আমি ওনার খাটের পাশে গিয়ে দাঁড়ালাম। উনি বললেন, আমার খুব মাথা ব্যথা করছে, একটু টিপে দেবে? আমি দ্বিধা কাটিয়ে ওনার কপালে হাত রাখলাম। আমার হাতটা কাঁপছিল। আন্টি হঠাৎ আমার হাতটা ধরে ওনার গালে ছোঁয়ালেন। তারপর ভেজা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার আঙ্কেলটা আজও ফোন করেনি। জানো রোহান, এই বিশাল বাড়িতে একা থাকতে আমার কত ভয় করে। কেউ নেই যে আমাকে একটু আদর করবে, আমার খেয়াল রাখবে। আন্টির এই ইমোশনাল কথাগুলো আমাকে দুর্বল করে দিল। আমি সান্ত্বনা দেবার জন্য বললাম, আমি তো আছি আন্টি। উনি হঠাৎ উঠে বসে আমাকে জড়িয়ে ধরলেন। এই প্রথম আমি কোনো নারীকে এত নিবিড়ভাবে স্পর্শ করলাম। ওনার শরীরের নরম ছোঁয়া আর উষ্ণ নিঃশ্বাস আমার বুকে আছড়ে পড়ছিল। উনি কাঁদতে লাগলেন। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত, কিন্তু আমার হাত দুটো অবাধ্য হয়ে ওনার পিঠে চলে গেল। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে, ঘরের ভেতর আমরা দুজন। আন্টি কান্না থামিয়ে মুখ তুলে আমার দিকে তাকালেন। ওনার চোখ দুটো তখন নেশাতুর। উনি বললেন, তুমি কি আমাকে একটু ভালোবাসবে রোহান, শুধু আজকের জন্য? কথাটা শেষ হতে না হতেই উনি আমার ঠোঁটে হাত রাখলেন। আমার তখন আর কোনো নিয়ন্ত্রণ ছিল না। মনে হচ্ছিল এক প্রবল ঘূর্ণিঝড় আমাকে গ্রাস করছে। ওনার শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওনার কোমরে হাত দিয়ে ওনাকে আমার শরীরের সাথে শক্ত করে চেপে ধরলাম। উনিও কোনো বাধা দিলেন না, বরং নিজেকে সঁপে দিলেন আমার বাহুবন্ধনে। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। আমি ওনার ঘাড়ের কাছে মুখ গুজে দিলাম, আর আমার হাত দুটো ওনার শরীরের ভাঁজে ভাঁজে ঘুরতে লাগল। সেদিন সেই বৃষ্টির দুপুরে আমাদের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠল, তার কোনো সামাজিক নাম নেই। সেটা ছিল এক নিষিদ্ধ আকর্ষণ, এক ভুল সিদ্ধান্ত। আমি জানতাম এটা অন্যায়, আমি জানতাম এটা পাপ, কিন্তু আন্টির সেই অভিজ্ঞ স্পর্শ আর আবেগানের কাছে আমার সব নীতিবোধ হার মেনেছিল। এরপর থেকে এটা নিয়মিত অভ্যাসে পরিণত হল। আঙ্কেল না থাকলেই আমি আন্টির কাছে যেতাম। উনি আমাকে শেখাতেন কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সুখ দিতে হয়। আমিও ওনার শেখানো পথে হেঁটে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিলাম। আন্টি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতেন। বলতেন, তুমি ছাড়া আমার আর কে আছে বলো, তুমি না এলে আমি মরে যাব। কিশোর বয়সের আবেগে আমি ওনার সেই ফাঁদে পা দিয়েছিলাম। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। আমাদের এই গোপন সম্পর্কের কথা একদিন। গল্পটি এখানে একটি সাসপেন্স রেখে শেষ করা হচ্ছে, যাতে দর্শকেরা পরবর্তী পর্বের জন্য আগ্রহী থাকে। বন্ধুরা, রোহানের এই ভুল সিদ্ধান্তের পরিণতি কী হয়েছিল তা জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওটি মিস করবেন না। আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আর আপনার জীবনেও যদি এমন কোনো গোপন গল্প থাকে, তবে আমাদের লিখে পাঠাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।